মায়েরা সকাল সকাল উঠে ইরফানের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রেখে দিয়েছে। ইরফান ঘরে নেই, মায়েরা রান্নাঘরে গিয়েছিল, একেবারে বানিয়ে এনেছে। আজ অনেকদিন পর করলা পেয়ে মেয়েটা খুব খুশি। করলা, লবণ, মরিচের দুটো বাটি সেন্টার টেবিলে রেখে সোফায় বসেছে মায়েরা। লবণ মরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে করলা তৃপ্তি করে খায় মেয়েটা। কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মায়েরাকে দেখে থেমে গেল। মায়েরা খুব মনোযোগ সহকারে করলা খেতে ব্যস্ত। ইরফানের মুখ বিকৃত হয় খানিক। মায়েরা মুখ ভর্তি করলা চিবোতে চিবোতে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের এক্সপ্রেশন দেখে ভ্রু কুঁচকে তাকায়। টেবিলের উপর আরও 4টে করলা একটি বাটিতে রাখা। দ্রুত সেই বাটি হাতে নিয়ে দু হাতে ঢেকে নিল। মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? একদম এগুলো ফেলার চিন্তা করবেন না, আমাকে বাবা এনে দিয়েছে এগুলো। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, এসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছো স্টুপিড? মায়েরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে থাকে, মুখ বাঁকিয়ে বলে, এটা অখাদ্য নয়, এটা সবচেয়ে সুস্বাস্থ্য খাবার, বুঝেছেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো, এসব খাবে না তুমি, ফেলা বলছি। মায়েরা হাতের বাটিটা পিছনে লুকিয়ে নেয়। ছোট বাটির কোনায় কিছু করলা ব্লেন্ড করে রাখা আছে। মাথা নিচু করে মায়েরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসল। তাকে ফেলতে বলে। মায়েরা এবার বোঝাবে মজা। অতপর বসা থেকে দাঁড়িয়ে যায় সোফার উপর। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়েরা সোফার উপর দাঁড়ানোয় ইরফানের থেকেও বেশ লম্বা দেখায়। ইরফান ভ্রু কুঁচকে কিছু বলার জন্য হা করতেই মায়েরা বাটি থেকে বেটে রাখা করলার কিছু অংশ হাতে করে নিয়ে ইরফানের মুখে ঠুসে দেয়। ইরফান চোখ বড় বড় করে তাকায়। মায়েরাকে আর কে পায়? করলার বাটি শক্ত হাতে ধরে সোফার উপর থেকে এক লাফ দিয়ে দৌড় লাগায়। ইরফান কেসে ওঠে, মুখ থেকে তরলের অংশ ফেলে দেয়। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সমানে কাশছে। তরল হওয়ায় গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে। মায়েরাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফায় বসে। কি জঘন্য এই করলা! এই স্টুপিডকে তো সে পরে দেখে নেবে। মায়েরা ইরফানের এক্সপ্রেশন দেখেই চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরফানকে এভাবে কাঁচতে দেখে মায়েরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেডের উপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায়। ব্যস্ত হাতে চকলেট ছিঁড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে, এটা খেয়ে নিন, তাহলে আর খারাপ লাগবে না। ইরফান মুখের সামনে হাত নিয়ে আরও কয়েকবার কেশে নিল মায়ের দিকে তাকিয়ে। এরপর মারার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে দেয়। মারার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পড়ল। এটা আসলেই প্রয়োজন। যে জঘন্য খাবার মুখে পড়েছে, এর রেশ না কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত। মুখের চকলেটটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর কিছুটা রেগে বলে, এসব বাঁচামি অফ করবে না তুমি? মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে, সরি। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, দেখুন, আপনি যেমন সিগারেট খান, আমি তেমন করলা খাই। এই দুটোর মধ্যে অখাদ্য আপনার ফেভারিট সিগারেট, আর আমার করলা শরীরের জন্য খুবই ভালো খাবার, শরীরে পুষ্টি দেয়। আর আপনার সিগারেট তো হার্ট পুড়িয়ে দেয়। তাহলে কোনটা অখাদ্য হলো আপনিই বলুন। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়ের দিকে। মায়ের একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয়। ইরফান টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মায়ের সামনে ধরে বলে, মাউথ ওয়াশ করো। মায়েরা কৌতূহলী চোখে চেয়ে বলে, কেন? ইরফান গম্ভীর স্বরে সহজ উত্তর দেয়, আমি বলেছি তাই। মায়েরা কথা বাড়ালো না। এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে। ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখল। এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি মোছার জন্য হাত ওঠাতে নিলে ইরফান টান মেরে মায়েরাকে তার কোলে বসায়। কোনো কথা ছাড়াই মায়েরার দুহাত পিছনে নিয়ে তার দুহাতের মাঝে বেঁধে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ কিছু সময় পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার ভেজা ঠোঁট মুছে দেয়। মায়েরার সামনে হেলে পড়া চুলগুলো পিছন দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে, সিগারেট হার্ট পোড়ানোর ব্যাকডেটেড পারসন, বাট ইউ। বলতে গিয়েও থেমে গেল মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখলো জিহ্বার ভাঁজে। এরপর মায়েরাকে কোলে নিয়ে পেটের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, তুমি হার্ট পোড়ানোর আপডেটেড পারসন। এরপর মায়েরাকে বেডে বসিয়ে কিছুটা রেখে বলে, আর একবার সোফায় বসতে দেখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার স্টুপিড। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে চলে যায়। মায়েরা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে, ইরফানের কথাটা বোঝার চেষ্টায়। ভাবলো এটা নিয়ে পরে ভাববে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে,
আমার একটা প্রশ্ন আছে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়ের দিকে। মারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাকে সত্যিই চিনতেন না? ইরফান তার সামনে মায়েরাকে দেখে থেমে যায়। ভ্রু কুঁচকে বলে, আই এম নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট দিস টপিক। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে, বাংলায় বলতে পারেন না? ইরফান নিজেও বিরক্তি কণ্ঠে বলে, এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই, আন্ডারস্ট্যান্ড? মায়েরা কপাল চাপড়ালো। এই লোকের ইংলিশ ওয়ার্ড আর এ জন্মে যাবে না। আবারও বলে, আমি গ্রামে যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আপনি এগিয়ে আসেননি কেন? ইরফান অবাক হয় মায়েরার করা এই প্রশ্নে। মারা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, থাপ্পড় খাওয়ার শখ জেগেছিল। মায়েরা বোকা চোখে তাকালো ইরফান দিকে। এটা আবার কেমন উত্তর? অবাক হয়ে বলে, মানে? ইরফান গম্ভীর গলায় বলে, ইট মিনস ইউ আর এ স্টুপিড গার্ল। ইরফান কথাটা বলে মায়েরাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফানের মতো গম্ভীর গলায় অ্যাক্টিং করে, ইউ আর এ গন্ডার 1 নম্বর দাদা। মারার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রেগে বলে, হোয়াট? মারা থতমত খেয়ে তাকায়। সে আসতে বলতে চেয়েছিল, জোরে হয়ে গিয়েছে। মারা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান কিছু বলল না। ওয়াশরুমের দরজা আটকে দেয়। মায়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো মায়েরা। নোট করার জন্য যে কাগজগুলো কাজে দেয় তার মাঝে থেকে একটা ছোট্ট লাল কাগজ নিয়ে সেখানে লিখল, সিগারেট হার্ট পোড়ানোর ব্যাকডেটেড পারসন, বাট তুমি হার্ট পোড়ানোর আপডেট পারসন, স্বীকারোক্তিতে শিশুওয়ালা। লেখাটা লিখে মায়েরা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে। বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ। বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধহয় বুঝল। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটল। কখন যে চোখ থেকে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মায়েরা টের পায় না। হাতের কাগজটি বইয়ের ভাঁজে আলতো হাতে রেখে দেয়। টেবিলের উপর মাথা রেখে চোখ বুজে নেয়। সেই রাতের কথা মনে পড়ে, যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিল। ভীষণ ভয় পাচ্ছিল সে। মারার আবারও কান্না পায়। মারা বারবার বলছিল সে ছোট। সে নিজেকে কেন ছোট দাবি করছিল, এইটুকু কি ইরফান বোঝেনি? মারার খারাপ লাগে। ইরফানের বলা কথাটি অস্পষ্ট শুনেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। মারার চোখ থেকে পানি গড়ায়, বিড়বিড় করে, মেয়েরা তো রেপিসদের কাছেও ফেভারিট ডিশ হয়। কথাটা বলে মারা বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর আবারও বিড়বিড় করে, আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিশওয়ালা। লাস্ট কথাটা বলতে বলতে চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। রাত বাজে 11টা। মারা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় তার মন বসছে না। বারবার মিলার বলা কথাটা মনে পড়ছে। মারা তার নোট করার ছোট্ট কাগজে লেখাটি লিখল, ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে মধুর সন্ধানে আর এক ফুলের উপর গিয়ে বসে। লেখাটার উপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি কাগজের উপর গড়িয়ে পড়ে। মারা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে। পুরো লেখাটি একদম কালো কালির নিচে চাপা পড়ে গেলে মারা বসা থেকে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কাবারের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাঝ থেকে ইরফানের দাদির দেওয়া শাড়ি ব্লাউজ সব বের করে। একা একাই শাড়ি গায়ে জড়ায়। ইরফানের দাদি যেভাবে পরিয়ে দিয়েছিল একদম সেভাবেই পরল, বেশ খোলামেলাভাবে। পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অবয়ব দেখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দুহাতে চোখ মুছে নেয়। এরপর শাড়ির সাথেই ম্যাচ করে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেয়, আর চোখে কাজল। আর কিছু করল না। বারবার চোখ ভিজছে। মায়েরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায়। মায়েরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায়। তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে। মায়েরা ইরফানের দিকে তাকালো না। মাথা নিচু করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। ইরফান খুব স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করে, তবে মায়েরাকে দেখে স্তম্ভিত হয়। তার পা থেমে যায়। চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। নিজেকে সামলে মায়েরার দিকে এগিয়ে গিয়ে মায়েরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতে মায়েরার মুখ উঁচু করে ধরে। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার মুখপানে চেয়ে মৃদু স্বরে বলে, আবার এসব পড়ছো কেন? গ্র্যান্ডমাকে নিষেধ করনি কেন? মায়েরা চোখ মেলে ইরফানের দিকে তাকায়। মায়েরার শরীর কাঁপছে। সে জানে না কেন। ইরফান বোধহয় বুঝল, কিন্তু সে ছাড়ল না মায়েরাকে। দুহাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরার গলায় নাক ঘষে ছোট করে বলে, গ্র্যান্ডমাকে নিষেধ করে দিব, ডোন্ট ওয়ারি। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, দাদিমা পড়িয়ে দেয়নি, আমি নিজেই পড়েছি। ইরফান মায়েরার কথা শুনে অবাক হয়ে তাকায় মায়ের দিকে। মায়েরা ঢোক গিলে নেয়। ইরফান মায়েরাকে আবারও জড়িয়ে ধরে। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা হাঁসফাঁস করে। তার স্বভাব সুলভ বলে ওঠে, ছাড়ুন,
ইরফান বিরক্ত হলো। একে কি করা উচিত? মায়েরাকে ছেড়ে রেখে বলে, স্টুপিড, নিজেই সব খুলে আসবে, আবার ছাড়ুন ছাড়ুন করবে। মায়েরা মাথা নিচু করে নেয়। সে তো চাইলই অনেক কিছু। ইরফান মায়েরাকে কোলে তুলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ছাড়বো না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা আবারও ভয় পায়। ইরফান মায়েরাকে বেডে শুইয়ে দিয়ে তার পরনের ব্লেজার খুলে ফেলায়। শার্ট খুলতে নিলে মায়েরা ঢোক গিলে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা অসহায় চোখে তাকায়। ইরফান অপর পাশ দিয়ে মায়ের কাছে আসতে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, মা, আমার পেট ব্যথা, আমি পানি খাবো। ইরফান ততক্ষণে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথায় ব্যথা? মায়েরা মিনমিন করে বলে, পেটে, মাথা ব্যথা। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা জিভেই কামড় দেয়। টেনশনে ভুলভাল বলে ফেলছে। আমতা আমতা করে বলে, পেটে পেটে, আমি ঘুমাই। ইরফান শাড়ির ভাঁজের নিচে পেট বরাবর হাত রাখে। মায়েরা কেঁপে ওঠে। থেমে থেমে বলে, কি করছেন? ইরফান মায়েরার পেটে মৃদু চাপ দেয়। মৃদু স্বরে বলে, ব্যথা সারিয়ে দিয়ে আগে, দেন ঘুমাবে। মায়েরা দুহাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান বাহাতে মায়েরার দুহাত ধরল। এরপর গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পেটের কোথায় ব্যথা করছে? মায়েরা বাচ্চাদের মতো করে অসহায় কণ্ঠে বলে, পুরো পেট, পুরো পেট, সত্যি বলছি, এবার ছাড়ুন। ইরফান মায়েরার পেটে রাখা হাত পুরো পেটে বিচরণ করায়। মায়েরা মাথা নিচু করে ঢোক গেলায়। ইরফানের এমন আচরণে তার শরীর শিরশির করছে। সে নিজের জালে নিজেই ফাঁসল। ইরফান ঠোঁট পাকালো, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর মায়েরার পেট থেকে হাত সরিয়ে আনে। দু হাতের আঁচলায় মায়েরার মুখ নিয়ে মায়েরার ঠোঁট চোনা আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুঝে নেয়। একটু সময় পেরোতে ইরফান মায়েরাকে ছেড়ে মুখ কুঁচকে বলে, স্টুপিড, এসব কি লাগিয়েছ? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলায়। একটু পর চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের ঠোঁটে লিপস্টিক মাখানো। না চাইতেও শব্দ করে হেসে দেয় মায়েরা। ইরফান বিরক্তি চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়েরা মুখ টিপে হাসল। এটা তো কম দামি একটা লিপস্টিক দিয়েছিল সে, এজন্য ইরফানের ঠোঁটেও লেগে গিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতেই মায়েরা দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোনায়। দ্রুত শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয়। এরপর বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়ে। অনেক বড় হওয়ার কাজ করে ফেলেছে ভুল করে। এসব তার দ্বারা হবে না। মিলার বাচ্চার উপর রাগ হলো। কালকে কলেজে গিয়ে আগে ওকে লাথি দেবে। বেদতোপ মহিলা। বৃষ্টি শুরু হলো, শুনতে পাচ্ছ একটু একটু? চলো আমি কন্টিনিউ করি। আজ ভার্সিটি বন্ধ, শুধু ইরফানদের বাসাতে। তার মা এখানেই আছে, তাই সেও আর তার বাড়ি যায়নি। তার মনে হাজারটা প্রশ্ন। ইরফানের সেই দিনের বলা কথাগুলো মনে পড়ে। মায়ের কোটিপতি হওয়ার ব্যাপার ইরফান 2 বছর আগেই জানে। এসবের উত্তর নিতে সে ইরফানের ঘরে এসেছে। কিন্তু ঘরে এসে কিছু একটা মনে পড়তেই ইরফানের উদ্দেশ্যে বলে, সৌভিকের অবস্থা ভালো না রে, জানিস? ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করে, সাথে গা ছাড়া ভাব নিয়ে বলে, আই নো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ভাবুক ভঙ্গিতে বলে, প্রায় বছরখানেক আগে আমাদের গ্রামের কয়েকটা ছেলের এক চোখ করে তুই কানা করেছিলি, তাই না? ইরফান ভাবলেশীন ভাই বলে, ইয়া। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? তুই এসব কি করে বেড়াস? সৌভিকেরও সেই অবস্থা, তবে ওর চোখটা হয়তো বেঁচে যাবে। একটু থেমে বলে, মানুষের অঙ্গহানি করা ভালো কাজ নয় ইরফান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমি ওদের 2বার ওয়ার্ন করেছিলাম, অবাধ্য হয়েছিল, শাস্তি দিয়েছি, দ্যাটস ইট। এটা ওদের প্রাপ্য। ফালতু নলেজ ডিলেট করে রাইট নলেজ মাথায় নে। শুদ্ধ রেগে বলে, আমি ঠিকই আছি, তুই ভুল, মানুষ অত বাল। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের ছোটোখাটো শাস্তি দিয়েছি, প্রান্ত নিয়ে শাস্তি দিয়ে লাইফে সুযোগ দিয়েছি। দেন ওরা আর বার্ড ফ্লাওয়ারকে ডিস্টার্ব করেনি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বার্ড ফ্লাওয়ারকে? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। শুদ্ধ হিসাব মেলাতে ব্যস্ত হয়। ব্যাপারটা কি হলো? 1 বছর আগের কাজের সাথে বর্তমানের কাজের যোগসূত্র পাচ্ছে মনে হচ্ছে। তীর তো মায়েরার দিকেই যায়। আবার কি সব কাব্যিক নামও বলছে। শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায়। ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপ অফ করে চোখ বুঝে নেয়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে, কিরে, কোন জগতে হারালি? আমি এবার একটু একটু বুঝেছি তোর আর মায়েরার ক্যালকুলেশন। 1 লাইন বলিস আর 10 লাইন ভাবিস, কি খাপছাড়া কথা। এখন আমার প্রশ্নের উত্তর দে। ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে।
শুদ্ধ ইরফানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুই মায়েরাকে চিনেই বিয়ে করেছিস, ঠিক বললাম তো? শুধু চিনে না, একদম পছন্দের মানুষকে। ওয়াও, হাউ কিউট। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। এবার কিন্তু অনেকটা বেশি জোর হচ্ছে। এবার একটু। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে রেখে ভ্রু কুঁচকে বলে, নো। শুদ্ধ পেটের উপর দুপা তুলে ভাঁজ করে বসে, ভ্রু কুঁচকে বলে, ও হ্যাঁ, কিন্তু যা যা করলি ওর জন্য, এরপরও মায়েরাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন? ইরফান গম্ভীর গলায় বলে, টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কিনা। টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কিনা। শুদ্ধ গালে হাত দিয়ে বলে, তুই যা মানুষ, এই জীবনে মারাকে ভুলতি না, মারার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করতি? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, হতো না, অলরেডি 10টা বিয়ে ভেঙেছি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, কিছু একটা ভেবে বলে, আমি যতদূর জানি মামা তোর বিয়ে মায়েরার সাথেই ঠিক করে রেখেছিল, তাহলে মায়েরার জন্য পাত্র কে আনতো? শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, ওর বেয়াদব বাবা। শুদ্ধ বোঝার ভঙ্গিতে মুখ গোল করে, অতঃপর বলে, তুই নিজে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি, তাহলে মায়েরার বিয়ে আটকাতি কেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, মায়ুষ। শুদ্ধ বিড়বিড় করল, বেদ্য পোলা, এর বদভ্যাসের জন্য ওকে বিয়েও করবে না, আবার ওর বিয়েও হতে দেবে না। অতঃপর শুদ্ধ গলা ছেড়ে বলে, মায়েরার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করার পর মায়েরাকে ভুলতে না পারলে তোর বিয়ে করা বউয়ের কি হতো? ইরফানের সহজ উত্তর, ডিভোর্স দিয়ে দিতাম। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, ওর জীবন নষ্ট হয়ে যেত, কে বিয়ে করতো ডিভোর্সি মেয়েকে? ইরফান গম্ভীর গলায় বলে, হতো না, তুই ওকে বিয়ে করতি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? আমার ফারাকে রেখে অন্য কাউকে বিয়ে করতাম আমি? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফারাকে ভুলিয়ে দিতাম। শুদ্ধ কটমট চোখে তাকালো, রেগে বলল, তুই কাউকে ভোলার জন্য অন্য কাউকে অ্যাটলিস্ট বিয়ে করবি না, খুব ভালোই জানা আছে আমার। মিথ্যা গল্প শোনানোর জায়গা পাস না। ইরফান সূক্ষ্ম হাসল, অতপর বলে, জানিসই তো, তাহলে স্টুপিডদের মতো আশ করছিস কেন? একটু থেমে ইরফান সিরিয়াস হয়ে বলে, আম্মু শিক হয়ে গিয়েছিল তাই বিয়ে করেছে, বাচ্চাকে মানতাম না। একটু থেমে আনমনে বলে, বার্ড ফ্লাওয়ার ছাড়া কাউকে মানতাম না। সেদিনই ডিভোর্স পেপার রেডি করতাম, উকিলের সাথে কথা হয়েছিল, দেন ওকে এক গুড পার্সনের সাথে বিয়ে দিয়ে দিতাম, বাট তার আগেই জেনেছি এটা ওই স্টুপিড। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এখন ডিভোর্স পেপার রেডি কর, মায়েরাও তো বাচ্চা, আমি হেল্প করবো সোনা। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ। শুদ্ধ বেখালি থাকায় ঝাঁকি দিয়ে ওঠে, মুখ বেঁকিয়ে বিড়বিড় করে, পাইছে এক বালাপ। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দিব আমি। ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। এই কথা তো সে ইরফানের বিয়ের পরপর শুনেছিল। বিয়ের পর কদিনের মাথায় তাদের গ্রামের এক ছেলেকে তো খুন করতে যাচ্ছিল ইরফান। শুদ্ধ সেই ছেলেকে বাঁচিয়েছিল বলে ইরফান এই কথা বলেছিল। শুদ্ধর মাথায় হাত, চোখ বড় বড় করে বলে, ইয়া আল্লাহ, তার মানে তুই ওদের মায়ের জন্য অত মেরেছিলি, পরে হসপিটালে তুই পাঠিয়েছিস? মরণের সাথে লড়েছে বেচারা, তোর একটুও মায়া নেই রে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, না নেই, বার্ড ফ্লাওয়ারের টপিকে কেউ জড়ালে সেখানে সব ফালতু মায়া দেখানোর টাইম নেই। লাইক তুই এখন আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবি। শুদ্ধ দ্রুত বেড থেকে নেমে বলে, এই না না, আমি জানতাম না ও মায়েরাকে উল্টাপাল্টা বলেছে, এমন করিস কেন? এসব ঠিক নয়, এটা এখনও মনে রেখেছিস কেন? এসব মনে রাখলে আল্লাহ পাপ দেয় শোনা। ইরফান ধোয়াদের শার্টের হাতা করতে করতে এগিয়ে আসলে শুদ্ধ বলে ওঠে, আমি তোর ভাই, আর তুই আমায় মারবি? ছ্যা, তোর স্মৃতিশক্তি গেছে? আহারে, তোর জন্য আমার কষ্টে কষ্টে কষ্টিত হয়ে হাঁটু কেঁপে ওঠে শোনা। ইরফান রেগে বলে, শুদ্ধর বাচ্চা। শুদ্ধ দৌড়ে ঘরের বাইরে যেতে যেতে বলে, নামাজ পড়ে দোয়া করে দে শোনা, যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জীবন আর সহে না। আর তুই একদম আমার বইয়ের পিছে কাউকে লাগাবি না, বউটাকে পেতে না পেতেই হারানোর ভয় দেখায়, শালা সবগুলো ব্রিটিশ। 2 বছর আগে ইরফান অনার্স শেষে মাস্টার্সে ভর্তি হয়েছে। টুকটাক বাবার ব্যবসা দেখে। তারেক নওয়াজ ইরফানকে ঠেললেও শোনে না। ঠেলতে ঠেলতে একটু আধটু ইরফানকে অফিসে পাঠাতে পারে। তিনি উপায় খুঁজলেন ইরফানকে ব্যবসায় বসানোর। ভাবনা অনুযায়ী ব্যবসার ডিড পুরো ইরফানের নামে করে দেয়। এবার অন্তত ইরফান তার কথা শুনবে। কিন্তু তিনি হতাশ। ইরফানকে কে কথা শোনাতে পারে? তার যখন ইচ্ছে হবে সে তখন ব্যবসা দেখবে, এখন নয়। দেখতে দেখতে মাস্টার্সের বেশ কয়েক মাস পেরিয়ে যায়।
ইরফান শুদ্ধদের বাড়িতে আসতে চায় না। গ্রাম পরিবেশে মানিয়ে নিতে তার বেশ কষ্ট হয়, কিন্তু তার বাবা মা জোর করতো আসার জন্য। তবে সে এই জন্য আসতো না। সে আসতো গ্রামের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় বন্দি করতে। তার পছন্দের ক্যামেরা সোনি ZV-E10। এই ক্যামেরা তার গ্রামের সঙ্গে। ইরফানের মাস্টার্সের যখন 3 মাস পেরিয়েছে, তখন সে তার বাবা মায়ের সাথে গ্রামে এসেছে। ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরেছে। ঘরে এসে কোনো দিকে না তাকিয়ে তার ক্যামেরাটা বের করে বাড়ির বাইরে বের হয়। দিনের আলো ফুটতে শুরু করছে। শুদ্ধ ফোন গুতায়, সাথে চা খায়। ইরফানকে দেখে এগিয়ে এসে বলে, তোর বাচ্চারা কেমন আছে রে? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের হাতের ক্যামেরায় হাত বাড়তে নিলে ইরফান রেগে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ চায়ে চুমুক দিয়ে ইরফানের সামনে ধরে বলে, নে সোনা, খা। বিশ্বাস কর, এ কোনো সাধারণ চা নয়লা। এ হলো আমার কুলি করা ভালোবাসা মেশানো চা। ইরফান চরম বিরক্তি নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হেসে আবারও চায়ে চুমুক দেয়। আকাশ হালকা নীলচে রঙে রাঙানো। সূর্যের আলোর কমলা আভা আড়াল থেকে একটু একটু করে উঁকি দেয়। ইরফানের মুখাবয়ব গম্ভীর। সকালের সৌন্দর্য ঘেরা আকাশের প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করে নেয়। এরপর হাঁটু মুড়ে বসে শিশির ভেজা ঘাসের উপর। মিটমিট করা রোদের আলোয় ঘাসের উপর বিদ্যমান শিশির জলজল করতে থাকে। ইরফান বা পায়ের হাঁটু ঘাসের উপর ঠেকিয়ে ডান পা সামান্য উঁচু করে রেখে ক্যামেরায় বেশ অনেকগুলো পিক ক্লিক করল। পাশেই একটি ঘাস ফড়িং চুপটি করে এসে বসে শিশির ভেজা ঘাসের উপর। ইরফান এটিকেও তার ক্যামেরায় বন্দি করে নিল। এরপর উঠে দাঁড়ায়। পাখির কিচিরমিচির আওয়াজে ইরফান চারপাশে তাকায়। কেউ গাছের ডালে বসে, কেউ বা খোলা আকাশে মনের আনন্দে টানা মেলে উঠছে, কেউ বা গাছের এ ডাল থেকে ও ডালে নেচে বেড়ায়। ইরফান প্রতিটি দৃশ্য খুব নিপুণভাবে তার ক্যামেরায় ক্লিক করে। গ্রামের রাস্তায় দু একজন কৃষক লুঙ্গি পরে নিজ নিজ মাঠের দিকে অগ্রসর হয়। কেউ বা মাছ ধরতে এক হাতে পাতিল আর এক হাতে জাল নিয়ে এগোয়। ইরফান তাদেরকেও তার ক্যামেরায় বন্দি করে নিল। বেলা গড়িয়েছে বেশ। ইরফান ধীরে ধীরে এগোয়। আশেপাশে টুকটাক যা চোখে পড়ছে তা ক্যামেরায় বন্দি করে নেয়। হঠাৎই পুকুর পাড়ের ধারে একজন মেয়েকে বসে থাকতে দেখল, যে পুকুরের পানিতে দুপা ডুবিয়ে রেখেছে। সামান্য ঝুঁকে ডান হাতে আলতো করে পানিতে ভেজায়। মাথায় করা খোঁপা আধ খোলা হয়ে পিঠে নেমেছে। ইরফান পুকুরের ডান পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে দৃশ্যটা এত সুন্দর লাগলো, সে সেখানে দাঁড়িয়েই পুরো 50টা পিক ক্লিক করেছে মেয়েটার। একটুর জন্যও দৃষ্টি এদিক ওদিক হয়নি। মায়েরা পুকুর থেকে ডান হাতের মুঠোয় এক মুঠো পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। ঠোঁটের কোণে স্নিগ্ধ মৃদু হাসি। বন্ধ চোখ, ফর্সা গোলকাল মেয়েটার মুখ থেকে পানির বিন্দু বিন্দু ফোঁটা বেয়ে পড়ে। ইরফানের চোখে মুখে মুগ্ধতা। ঘোরের মাঝে থেকেই আরও অনেকগুলো পিক তুলল মেয়েটার। মায়েরা হাঁটু উপরের দিকে তুলে এনে হাঁটুতে থুতনি ঠেকিয়ে পুকুরের পানির দিকে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। ভীষণ শান্ত এক মেয়ে হয়ে চুপটি করে বসে থাকে, যার নড়চড় নেই কোনো। ইরফান অদ্ভুতভাবে চেয়ে থাকে মায়েরার পানে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। বিড়বিড় করে আওড়ায়, কিউট গ্রিন পার্ট ফ্লাওয়ার। বেশ কিছুক্ষণ পর মায়েরা উঠে দাঁড়ায়। সামান্য নিচু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত কোটানো চুড়ি পায়জামা নিচে নামিয়ে দেয়। খোপা করা চুলগুলো সম্পূর্ণ খুলে যাওয়ায় দু হাতে হাত খোপা করে নেয়। ইরফান এভাবেও মায়েরার পিক ওঠায় অনেকগুলো। মায়েরা চুলগুলো খোপা করে আশেপাশে তাকায়। এরপর এগিয়ে যায় বাড়ির পথে। ইরফান দেখলেও মায়েরা অনেকটা এগিয়ে গিয়েছে। সবুজ গোল জামা, সবুজ পায়জামা, সাথে সবুজ ওড়না পরনে মেয়েটার। ভেজা পা জোড়া শুকনো মাটিকে ভিজিয়ে দেয়। মৃদু বাতাসে মায়েরার জামা তুলে ওঠে। মাথা থেকে কাপড় পড়ে যায়। মায়েরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ মায়ের দিকে চেয়ে রইল। থেকে থেকে ক্যামেরায় মায়েরার হাঁটার দৃশ্য ক্লিক করে, আবার কিছু ভিডিও করে। ইরফান বাসায় ফিরে তার ক্যামেরায় ক্লিক করা পিকগুলো সহ ভিডিও সব ল্যাপটপে সেভ করে। এই পুরো ঘটনা শেষ হওয়ার পর ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার কাজে সে চরম বিরক্ত। এটা তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে ক্যামেরা ল্যাপটপের দিকে তাকায় গম্ভীর মুখে। এত রাগ লাগছে নিজের উপর। রেগে মেগে বেডের কোনায় একটা লাথি বসায়। তার এই অদ্ভুত ক্যারেক্টার সে নিতে পারছে না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, হু আর ইউ? ইউ আর ডিস্টার্বিং মি। আল কিল ইউ। ডিসকাস্টিং। ইরফান সেই দিনই দুপুরের পর গ্রাম থেকে শহরে তাদের বাড়ি চলে আসে। এরপর আবারও গ্রামে আসে মায়রার জন্য। তার মনে ভাবনা, মেয়েটি কিউট বাট বাচ্চা, এটাই তার মাথা বিগড়ে দিচ্ছে। অশান্তিতে ঘুম হারাম হয়ে গিয়েছে। ইরফানের ইচ্ছে করে মায়েরাকে পটাপট থাপ্পড় দিয়ে বড় করে দিতে। সে বুঝেছে তার ফিলিংসের ব্যাপারে, বাট ও বাচ্চা। তাই ইরফান যথাসাধ্য ট্রাই করলো মায়েরাকে তার মন থেকে ছুঁড়ে ফেলতে, বাট সে পারছে না। উল্টে তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অনেক ভেবেচিন্তে ইরফান মায়ের একটা পজিটিভ দিক খুঁজে পেল। মেয়েটা ভীষণ শান্ত। মায়েরাকে মানার জন্য সে হাতিয়ে হাতিয়ে এই দিকটা পেল। মায়েরা বাচ্চা, মায়েরা শান্ত। দুটো বৈশিষ্ট্য পাশাপাশি রেখে ভাবল বাচ্চাটুকু মানিয়ে নেবে। সাথে এই যে শান্তশিষ্ট, এটার জন্য তাকে মেনে নেওয়াই যায়। কথাটা ভেবে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার একটু শান্তি লাগছে।
এক সপ্তাহ পর ইরফান আবারও গ্রামে আসে। বিকেলবেলা আসরে নামাজ পড়ে পুকুর পাড়ের দিকে আসলে দেখল মায়েরা আজ একটা গাছতলায় বসে আছে, কি যেন বিড়বিড় করে। ইরফান মায়েরার পিছনে মায়েরার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। মায়েরার কণ্ঠে বিষাদ সুরে এলোমেলো শব্দ ভেসে আসে। আমি যদি কোটিপতি হতাম কত ভালো হতো। আল্লাহ, তুমি আমায় একদিন কোটিপতি বানিয়ে দেবে। কথাগুলো বলতে বলতে মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান পিছন থেকে তা দেখতে পেল না, তবে মায়েরার চাওয়ার ধরন তার কাছে পছন্দ হলো। পিঠ ফিরিয়ে রাখা মায়েরার পানে চেয়ে ইরফান বিড়বিড় করে, ইটস ওকে, ওয়ান ডে ইউ উইল বি আ মিলিয়নিয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি একদিন কোটিপতি হবে। কথাটা বলে ইরফান জায়গা প্রস্থান করে। মায়েরা বেশ অনেকক্ষণ সেখানে বসে থাকে। আজ তাকে তার সৎ বাবা অনেক কথা শুনিয়েছে। বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মা বেশ ভালো ভালো পদ রান্না করেছিল। মারা তাদের টেবিলে বসে পেট পুড়ে খেয়েছিল, আর মাত্র দুবার খেলেই খাওয়া শেষ হয়ে যেত। তখনই তার সৎ বাবা তার প্লেট উল্টে ফেলে চিৎকার করে বলে, এই, জীবনে খাসনি? তোকে বিদায় করতেই মানুষদের আসতে বলেছি, তারা আসার আগেই তুই খাবার খেয়ে নিলি। এই বাড়ি থেকে বিদায় হবি না তুই? ফ্রিতে গিলতে খুব মজা লাগে, তাই না? মারা মুখ ভর্তি খাবার নিয়ে মাথা নিচু করে বসে রইল। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। এই জীবনটা আল্লাহ রেখে দেওয়ায় মারার এত কষ্ট হলো। সে কেন মরে যায় না? কবে মরবে? আর তার হায়াত এখনও কেন শেষ হলো না? তার সৎ বাবা সেখান থেকে প্রস্থান করলে মারা এক দৌড়ে বাইরে বেরিয়ে মুখ ভর্তি খাবার ফেলে দিল। মুখের ভেতর ডান হাত দিয়ে বমি করার চেষ্টা চালায়। পিছন থেকে তার মা তাকে টেনে ধরে। মায়েরা কাঁদতে কাঁদতে তার মায়ের বুকে ঢলে পড়ে। সে মরে যেতে চায়, সে আর বাঁচতে চায় না। কথাগুলো ভেবে মায়েরা ফুঁপিয়ে ওঠে। তার টাকা থাকলে সে এই লোকটাকে খাবারের মধ্যে ডুবাতো, তাকে খাওয়ার খোটা দিল। সন্ধ্যা নামবে নামবে ভাব। মায়েরা চোখ মুখ মুছে গাছতলা থেকে উঠে বাড়ির পথ ধরে, মুখে হাসি ফোটায়। যাওয়ার পথে পরিচিত যার সাথে দেখা হয় কথা বলে হেসে হেসে। কাউকে আবার বাচ্চাদের মতো জ্বালিয়ে দৌড় লাগায়। ইরফান ভার্সিটি অফিসের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই গ্রামে চলে আসতো, তবে থাকতো না। রাত হলে ও আবার ফিরে যেত। বেশিরভাগ সময় শুদ্ধদের বাড়িতে যেতই না, মারাকে দেখেই চলে যেত, এমন হয়েছে। তার বাইক ছিল না, তখন এই হুটহাট আসা যাওয়ার চক্করে বাইক কিনেছিল। গাড়ির চেয়ে বাইকে কমফোর্ট লাগে বলে। দেখতে দেখতে ইরফানের মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়। সেকেন্ড ইয়ারের কয়েক মাস পেরিয়ে যায়। একদিন ভার্সিটি শেষে অফিসের কিছু কাজ শেষ করে বাইক নিয়ে সোজা গ্রামে চলে আসে ইরফান। শুদ্ধদের বাড়ি যায়নি। সে মূলত মায়েরাদের বাড়ি চেনে না। এতদিন সে দিনেই আসতো সবসময়। মায়েরাকে সকালে আর বিকালে বাইরে দেখত, কিন্তু আজ রাত হওয়ায় সে বুঝতে পারে না মেয়েটাকে কোথায় পাবে। সেই প্রথম যেই পুকুর পাড়ে দেখেছিল সেখানে এসে দাঁড়ায়। অস্থির মন নিয়ে হাঁটাহাঁটি করে, বিরক্ত হয়। আজ ভার্সিটিতে মাস্টার্সের এক্সাম থাকায় দিনের বেলা আসতে পারেনি। রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করে গাছে একটা পাঁচ মারে। মেয়েটাকে দেখতে না পেয়ে সে চরম বিরক্ত। বেশ কিছুক্ষণ পর হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে শীষ বাজায়। ধীরে ধীরে কাঁচা রাস্তায় হাঁটতে থাকে, একটি গানের শীষ বাজায়। হঠাৎই তার কান সজাগ হয়। মেয়ে কণ্ঠে কেউ ডাকছে, শীষওয়ালা বলে। ইরফান থেমে যায়, একটু আড়াল হয়ে দাঁড়ায়। অন্ধকার হয় তেমন স্পষ্ট দেখা গেল না, তবে চাঁদের আলোয় মায়েরাকে দেখে চিনতে পারল সে। ইরফানের চোখে মুখে বিস্ময়। মায়েরা শীষওয়ালা বলে ডাকছে, সাথে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে। ইরফানের কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো। সে যাকে খুঁজছে, তার যাকে ভালো লাগে, সেই বাচ্চা মেয়েটা তার শীষ শুনে তাকেই খুঁজছে। ইরফান আড়াল থেকে বেরিয়ে আসে, তবে মায়েরার দিকে ফেরে না। উল্টো ঘুরে শীষ বাজাতে বাজাতে তার বাইকের দিকে এগিয়ে যায়। মায়েরা এমন ছেলের অবয়ব থেকে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। সাথে সেই শীষ। সে আবারও ডাকল, শীষওয়ালা। ইরফান এগিয়ে গিয়ে বাইকে উঠে বসে, কিছুটা আওয়াজ করে বলে ওঠে, ইয়া। কথাটা বলে আবারও শীষ বাজাতে বাজাতে বাইকে এক টান দেয়। ইরফানের কাছে মায়েরার ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো। সে সিদ্ধান্ত নিয়েই রেখেছে মায়েরার অ্যাটলিস্ট 17-18 বছর হলেই বিয়ে করবে। এতদিনে বাচ্চা মেয়ের এই ছোট বয়স থেকে বড় হওয়া পর্যন্ত তার ভেতরকার একটা নতুন অনুভূতি, এটার সূচনা থেকে ইরফান এনজয় করতে পারবে। ইরফান সেদিন শুদ্ধদের বাড়িতেই ছিল। এরপর পরদিন সকাল সকাল শুদ্ধদের বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের গণ্ডি থেকে বেরোনোর আগেই রাস্তায় মায়েরাকে দেখে বাইক থামায়। মাথায় হেলমেট, ওভাবেই গম্ভীর চোখে মায়েরাকে দেখছে।
যে মেয়ে ভীষণ চঞ্চল, খই ফোটার চেয়েও মুখ বেশি চলছে মায়রার। সাথে মায়রার এরোর সাথে হাজারটা দুষ্টুমি, এরোর উপর ঢলে পড়ছে হাসতে হাসতে। ইরফান চোয়াল শক্ত করে মায়রার দিকে তাকালো। এত বেশি কথা বলা মানুষ ইরফানের পছন্দ নয়। শুধু পছন্দ নয় এমন না, সে এই ধরনের মানুষকে টোটালি সহ্য করতে পারে না। স্কুল লাইফে এমন অনেক চঞ্চল মেয়ে বা ছেলে তার সাথে কথা বলতে আসলে সে মুখ ফিরিয়ে রাখত। কেউ বেশি জোর করলে তাকে থাপ্পড় মেরে দিত। এই জন্য ইরফানকে অনেকেই বিরক্ত চোখে দেখত। ইরফান সেসবকে পাত্তা দিত না। শুদ্ধর ব্যাপারটা আলাদা। ছোট থেকেই শুদ্ধর সাথে একসাথে পড়ছে। শুদ্ধ একা একা কথা বলে। ইরফান কখনো চুপ থাকে, নয়তো রেগে জায়গা প্রস্থান করে। তবে শুধুমাত্র শুদ্ধকে তার সয়ে গিয়েছে অনেকটা বড় হওয়ার পর। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত শুধু ভালোই মার খেয়েছে ইরফানের হাতে, বেশি কথা বলার জন্য। ইরফানের বিচারও বসত, তার বাবা বকত শুদ্ধকে মারার জন্য। ইরফানের মাঝে তেমন হেলদোল দেখা যেত না। তারেক নেওয়াজ শুদ্ধকে ইরফানের পিছে লাগতে নিষেধ করত। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মাথা নাড়ত, কিন্তু সুযোগ পেলেই আবার ইরফানের পিছে লাগত। মায়েরা বাচ্চা হয়ে ইরফান প্রথমেই মুখ ফিরিয়ে নিয়েছিল মায়েরার থেকে। সে কী করে ওই হাঁটুর বয়সী মেয়েকে ভালোবাসতে পারে, কী করে মানবে ওকে? কিন্তু নিজের মনের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে মায়েরাকে মানার জন্য একটি বৈশিষ্ট্য খুঁজছিল, যেন সে মায়েরাকে মানতে পারে। এরপর ইরফান মায়েরার প্রতি ফিলিংসকে আস্কারা দিয়েছিল একমাত্র মায়েরার শান্ত স্বভাবের জন্য। সে যতদিন মায়েরাকে দেখেছে, মায়েরা ভীষণ শান্ত হয়ে একা একা চুপ থাকত। আজ হঠাৎ মায়েরার এমন রূপ দেখে ইচ্ছে করলো এই মেয়েকে থাপড়িয়ে এসব বাজে স্বভাব চেঞ্জ করাতে। ভাবনার মাঝেই মায়েরা দৌড়ে এসে ইরফানের বাইকের সামনের চাকার সাথে ধাক্কা খায়। ডান পায়ে ব্যথা পেয়ে চিল্লিয়ে বলে ওঠে, এই কোন বেয়াদব রে! ও মা গো, আমার পা! ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখল মাথায় কালো হেলমেট, যার ফলে মুখ দেখতে পেল না। গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, হাতের ঘড়িও কালো, জুতাও কালো, বাইকটাও কালো। মায়েরা মাথায় হাত দিয়ে বলে, ওরে আল্লাহ, এ তো দেখি পুরাই কালা মামা। তা কালা মামার সাথে সাথে কি কানা মামাও হয়ে গিয়েছেন? চোখে দেখেন না? ইরফান চিৎকার করে বলে ওঠে, শাট আপ! মায়েরা ভয়ে কেঁপে ওঠে, দৌড়ে রাস্তার অপর পাশে চলে যায়। ইরফান এক সেকেন্ডও সময় নষ্ট না করে হাওয়ার বেগে বাইক নিয়ে জায়গাটা প্রস্থান করে। রাগের চোটে বাইকের স্পিড বাড়ায় সমানে, দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, আই সয়ার আই উইল ফরগেট ইউ। ইরফান বাড়ি ফিরে হনহন করে তার ঘরে চলে যায়। তার ক্যামেরা আর ল্যাপটপ দুটো দু হাতে নিয়ে সমানে আঁচড়ায়। ওই স্টুপিডকে দিয়ে এই দুটো ভরে গিয়েছে। রাগে ল্যাপটপ আর ক্যামেরা দুটোই একদম গুঁড়ো করে ফেলে। শুধু ইরফানদের বাসায় এসেছিল, সে মেসে থাকে। যদিও তার মামা এখান থেকে পড়াশোনা করার কথা বলেছিল, অনেক জোর করেছে, শুধু মানেনি। ব্যাপারটা তার কাছে ভালো লাগেনি। আজ ভার্সিটি নেই, তাই সে ইরফানদের বাসা আসে। কিন্তু ইরফানের ঘরে এসে ইরফানকে ল্যাপটপ আর তার প্রাণের ক্যামেরা ভাঙতে দেখে শুদ্ধ দৌড়ে গিয়ে ইরফানকে সাপটে ধরে। অবাক হয়ে বলে, এই ইরফান, এগুলো কি করেছিস? হায় রে, তোর এত সাথে বাচ্চাটাকে মেরে ফেললি? ইরফান শুদ্ধর কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ও কেন এসেছিল আমার সামনে? ওকে আমি টলারেট করতে পারবো না। এখন আমার কি হবে? শুদ্ধ অবুঝের মতো ইরফানের দিকে চেয়ে থাকলো। কার সাথে আবার কি ঘটিয়েছে? ইরফান শুদ্ধকে ছেড়ে তার ঘরের ভেতরের আরেকটি ঘরের ভেতর গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে ভেতরে যা যা ছিল সব টেনে টেনে ছিঁড়ে ফেলে। সবগুলো ঘরের মাঝখানে এনে পকেট থেকে লাইটার বের করে সব জ্বালিয়ে দেয়। তাই খুলে দেয়, তবুও বন্ধ ঘরে ধোঁয়া সব বেরিয়ে যেতে পারে না। দরজার ওপাশ থেকে শুদ্ধ দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, ইরফান, কি করছিস? দরজা খোল। কি আছে এখানে? কি পড়াচ্ছিস? ইরফান একটা কথাও বলল না। যতক্ষণ সব পুড়ে ছাই না হয়ে যায়, ততক্ষণ ইরফান সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সব পুড়ে ছাই হয়ে গেলে ইরফান ঘর থেকে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভেতরে উঁকি দিয়ে দেখল কিছুই নেই, নর্মাল সব। ঘরের মাঝখানে ছায়ের স্তূপ। ইরফান তার বেডের উপর জুতো পায়ে নিয়েই চিৎপটাং হয়ে শুয়ে পড়ে, চোখ পুছে নেয়। শুদ্ধ ইরফানকে কিছু বলতে চাপে, তার আগেই তারেক নেওয়াজ ঘরে এসে ল্যাপটপ আর ক্যামেরার এই অবস্থা দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ক্যামেরা যাক, বাট ল্যাপটপে কত ডকুমেন্টস ছিল। ভীষণ রেগে যায় তিনি। ইরফানকে অনেক কথা শোনায়। ইরফান শুনেছে কি না, তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ল্যাপটপ ভাঙার কারণে ইরফানদের ব্যবসায় কিছুটা লস হয়। তারেক নেওয়াজের পর থেকে ইরফানের পার্সোনাল ল্যাপটপ থেকে সব অফিস আর তার ল্যাপটপে কালেক্ট করে রাখে। এই মাথা পাগল ছেলের জন্য আরও কত কী করতে হবে কে জানে। ইরফান সেদিনের পর থেকে আর গ্রামে যায়নি বললেই চলে। তার কানে এসেছিল মায়েরার বাবা মায়েরাকে বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরফানের ইচ্ছে করলো সেই বাপকে গিয়ে কুরবানি করে দিয়ে আসতে। এরপর ইরফান গ্রামের একটি পরিচিত ছেলেকে মায়ের একটা পিক দেখিয়ে বলে এর জন্য পাত্র আসলে তাকে যেন খবর দেওয়া হয়। ইরফান মায়ের ব্যাপারে কিচ্ছু শোনেনি কখনো, এমনকি নামটা পর্যন্ত না। মায়ের বৈশিষ্ট্য জানার পর তো আরও রাগ হতো মায়ের কথা মনে পড়লে। বেশ কয়েক মাস পর ইরফান আর শুদ্ধর মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে তারা ভার্সিটিতে অ্যাপ্লাই করে।
রেজাল্ট ভালো থাকায় তারা পাবলিক ভার্সিটির লেকচারার হয়। ইরফান ব্যবসায় ফোকাস করে পুরোপুরি। মূলত মায়রার সেই কথাকে কেন্দ্র করেই সে ব্যবসায় এত মন দিয়েছে। হয়তো এক্ষুনি ব্যবসায় হাত দিত না। ইরফান আজ গাড়ি নিয়ে গ্রামে এসেছে। মায়রার জন্যই এসেছে। মেয়েটা বাচ্চার সাথে চঞ্চল। মনে পড়লেই যেমনই রাগ হয় তেমনি খারাপ লাগে। নিজের মনকে মানাতে না পেরে আবারও সেই অপছন্দের মেয়ের জন্য এসেছে। আগের ক্যামেরা ভাঙার পর সেম আরেকটা ক্যামেরা কিনেছে। সে তার মনকে থামাতে পারছে না, মানাতে পারছে না। বিকেলের রোদ পড়ে গিয়ে প্রকৃতি কিছুটা শীতল হয়েছে। ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরনে সাদা শার্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত যত্নে ভাঁজ করে রাখা। কালো প্যান্ট, মুখে কালো মাস্ক, এক হাতে ক্যামেরা আর এক হাতে বার্ড ফ্লাওয়ার। মায়েরাকে দেখার পরপরই ইরফান অনলাইন থেকে বার্ড ফ্লাওয়ারের বীজ কিনে সে বেশ কসরত করে অনেকগুলো গাছ বড় করেছে। তার মাঝে থেকে দুটি বার্ড ফ্লাওয়ার গাছের ডাল ছিঁড়ে এনেছে। যে ডাল দুটির দুপাশে সারিবদ্ধভাবে মোট 8টি করে বার্ড ফ্লাওয়ার। ইরফান এগিয়ে যায়। খুব বেশি খুঁজতে হয় না মায়েরাকে। ভাগ্যক্রমে মায়েরা আজও সবুজ জামা পড়েছে। ইরফান মায়ের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। তবে একটু পরে ইরফানের দৃষ্টিতে বিরক্ত ভর করে মায়েরার চঞ্চলতায়। মায়েরা বেশ কয়েকজন বাচ্চাদের মাঝে খেলাধুলো করছে। পায়ে ধুলো মাখা। ইরফানের ইচ্ছে করলো আগেকে ঠাটিয়ে ইচ্ছে মতো থাপড়ে মানুষ বানাতে। মায়েরার বয়স তখন 14 বছর একটু বেশি। মায়েরার দেহের গড়ন খুব বেশি চিকন নয়, আবার খুব বেশি মোটা নয়। বয়স কম হলেও মায়েরার গ্রোথ ভালো থাকায় মায়েরাকে অন্যান্যদের চেয়ে বেশ বড়ই লাগে। ইরফান নিজের বিরক্তি নিজের মাঝে চেপে একটা 5 বছরের বাচ্চার হাতে বার্ড ফ্লাওয়ারের ডাল হাতে দিয়ে মায়েরাকে হাত দিয়ে দেখিয়ে দেয় আর বলে এটা মায়েরাকে গিয়ে দিতে। পকেট থেকে বেশ কয়েকটি চকলেট বাচ্চাটির হাতে দিয়ে বলে তার কথা যেন না বলে। বাচ্চাটি সব মেনে নিয়ে মায়ের দিকে দৌড় দেয়। ইরফান সোজা হয়ে দাঁড়ায়, মায়ের দিকে তাকায়। মেয়েটা ঘেমে গিয়েছে, তবুও লাভ চাপ থামানোর গন্ধ নেই। ইরফানের বিরক্তির মাত্রা বাড়ছে বই কমছে না, সাথে রাগও হচ্ছে। মেয়েটা শান্তশিষ্ট হলে খুব কি ক্ষতি হতো? বাচ্চা ছেলেটি মায়ের হাতে বার্ড ফ্লাওয়ারের ডাল দুটি ধরিয়ে দিলে মায়েরা বাচ্চাটির হাত থেকে সেগুলো নেয়। ভ্রু কুঁচকে বলে, এগুলো কে দিল তোকে? বাচ্চাটি বলতে গিয়েও থেমে যায়। বাচ্চা ছেলে, তাকে একজন চকলেট দিয়ে বলতে নিষেধ করেছে। সেও বলবে না, তাই কিছু না বলেই দৌড় দেয়। মায়েরা ডাকলেও শোনে না। মায়েরা অবাক হয়। হাতের ডাল দুটির দিকে তাকালে অবাক হয়। এত ইউনিক জিনিস এর আগে দেখেনি। মায়েরার মনে হলো ডালে ধরে থাকা সবুজ পাতাগুলো এক একটা মুড়িয়ে মুড়িয়ে নিখুঁত হাতে বানানো টিয়া পাখি, যার মাঝে প্রাণ নেই তবে ভীষণ সুন্দর। তার মনে হয় টিয়া পাখির মতো দেখতে এই টিয়া ফুলগুলো এক্ষুনি তার সাথে কথা বলবে বলবে ভাব। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। তার সাথে তার পাশে থাকা বান্ধবীদের দেখায়। সকলেই বেশ অবাক হয়। মায়েরা তার বান্ধবীদের রাস্তা থেকে নেমে একটি মাঠে যায়, যেখানে মানুষজন নেই তেমন। এরপর সেখানে ঘাসের উপর পা ভাঁজ করে বসে। তার দুপাশে তার বান্ধবীরা বসে। মায়েরার খোপা করা চুলগুলো খুলে যায়। কিছুটা চুল সামনে হেলে আসে। মুখে হাসি, দু হাতে বার্ড ফ্লাওয়ার। ইরফান দূর থেকে মায়েরার প্রতিটি ভাবভঙ্গি তার ক্যামেরায় বন্দি করে নেয়। ইরফানের চোখে মুখে মুগ্ধতা, ঠোঁটের কোণে স্বচ্ছ সূক্ষ্ম হাসি। মায়েরার পানে মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ রেখে বিড়বিড় করে, জীবন্ত বার্ড ফ্লাওয়ারের কোলে ঘুমন্ত বার্ড ফ্লাওয়ার, সো কিউট। হঠাৎই ইরফানের মুখ থেকে হাসি মিলে যায়। মায়েরার দিকে চেয়ে চোখ মুখ মুহূর্তেই কেমন শক্ত হয়ে যায়। মায়েরা তার হাতে থাকা ডাল থেকে বার্ড ফ্লাওয়ারগুলো এক একটা করে ছিঁড়ে তার বান্ধবীদের দিচ্ছে। ইউনিক জিনিস আর ভীষণ কিউট। মায়েরা সবাইকে ভাগ করে দিল। সব শেষে তার কাছে থাকলো 3টে। সেগুলো তার হাতে নিয়ে সবাইকে টাটা বলে মাঠ থেকে রাস্তায় উঠে আসে। ইরফান চোয়াল শক্ত করে মায়ের দিকে চেয়ে আছে। সে ভালোবেসে তার বার্ড ফ্লাওয়ারের জন্য এগুলো এনেছে, আর এই স্টুপিড তার ভালোবাসা সবার মাঝে বিলিয়ে দিচ্ছে। ইরফান রাগ চেপে রাখতে না পেরে সর্বশক্তি দিয়ে হাতের ক্যামেরা ছুঁড়ে ফেলে। মায়েরা খুব বেশি দূরে ছিল না। ক্যামেরাটা একদম তার সামনে গিয়ে পড়ে। মায়েরা দুপা পিছিয়ে যায়। এক্ষুনি তার পায়ের উপর এসে পড়তো এটা। মারা চোখ তুলে তাকালে এক অপরিচিত লোককে দেখল। মুখ দেখতে পায় না, মুখে মাস্ক তাকায়। কিরাপ দেখে বুঝলো এটা শহুরের ছেলে, আর ক্যামেরাটাও ওদিক থেকেই আসলো। লোকটারই হবে। এই ভেবে মায়েরা নিচু হয়ে ক্যামেরাটা তুলে ইরফানের সামনে এসে দাঁড়ায়। ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে চোখ বুজে আছে। মায়েরা গলা ছেড়ে বলে, ভাইয়া এটা কি আপনার? ইরফানের রাগের মাত্রা বোধহয় এবার 16 খলা পূর্ণ হলো। ভাইয়া সে তার বার্ড ফ্লাওয়ারের ভাইয়া? লাইক সিরিয়াসলি? এই মেয়ে আর 2 মিনিট তার সামনে থাকলে থাপ্পড় খেতে খেতেই আজ মরবে। ইরফান চোখ বুঝেই দাঁতে দাঁতে চিৎকার করে ওঠে, আউট! এত জোরে ধমক মায়েরার কাছে আনএক্সপেক্টেড ছিল। মেয়েটা ভয়ে কেঁপে ওঠে। হাত থেকে ক্যামেরাও পড়ে যায়। কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায়। এমনিতেই চেনে না জানে না, তবুও হেল্প করতে আসলো। উল্টে তাকেই কি জোরেই না ধমক দিল লোকটা। যাওয়ার আগে মায়েরা পিছু ফিরে শব্দ করে বলে ওঠে, আদব নাই, শালা বেয়াদব! ইরফান কথাটা শুনতেই জ্বলন্ত চোখে তাকায় মায়ের দিকে। মারা জান হাতে নিয়ে দৌড়ে প্রায় অদৃশ্য হওয়ার পথে। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, আই উইল কিল ইউ স্টুপিড গার্ল। ইরফান মায়েরাকে ভুলে যাওয়ার মিশনে নেমেছে বলতে গেলে, কিন্তু পারছে না।
তার এত অশান্তি লাগে। নতুন নতুন কলেজ লেকচারার হয়ে স্টুডেন্টদের উপর অর্ধেক ঝাল মেটায়। মেজাজ সবসময় গরম থাকে। এ তো নতুন নয়, কিন্তু এই অশান্তি আর নেওয়া যাচ্ছে না। ইরফান আবারও গ্রামে যায় মায়রাকে দেখতে। সেই চঞ্চল মেয়েকে দেখে ইরফানের ভীষণ রাগ হয়। সে এসব হ্যাবিট নিতে পারে না। এই মেয়ে তার আশেপাশে থাকলে তার অজান্তেই মেয়েটা তার হাতে ঠিক কত যে মার খাবে, এটা ভেবেই নিজেরই গলা শুকিয়ে আসে। সে নিজেকে চেনে। এখন কি করবে? না পারছে এগোতে, না পারছে পেশাতে। ইরফান আবারও গ্রামে আসে মাঝে মাঝেই মায়রাকে দেখতে। প্রায় রাতে সেই পুকুর পাড়ে গিয়ে শীষ বাজায়। ইরফানের নিজেকে এত অসহায় লাগে। সে এমন অদ্ভুত কেন? তার নিজের উপরই ভীষণ রাগ হয়। সে মায়রাকে চায়, বাচ্চা মায়রাও তাকে চায়। বাট ইরফান মায়রাকে নিজের কাছে আনতে পারছে না। কেমন এক বিশ্রী অনুভূতি। এক রাতে পুকুর পাড়ে প্রায় অর্ধেক রাত পর্যন্ত বসেছিল। পুরো 15টা সিগারেট একবারেই শেষ করে। রাতের মিটমিট করে জ্বলতে থাকা তারা আর চাঁদের আলোয় পুকুরের পানি টলমল করে। ইরফান স্পষ্ট দেখতে পায় এই টলটল পানিতে মায়রার মায়াবী মুখটা। ভাসা ভাসা মুখ। মৃদু হাওয়ায় গাছের পাতার সাথে সাথে পুকুরের পানি মৃদু তোলে। সাথে জ্যোৎস্নায় মাখা মায়রার মায়াবী মুখ। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, তুমি আমার দূরে থাকা অপছন্দের এক চঞ্চল হরিণী, যাকে ছোঁয়ার তৃষ্ণা আমার হৃদয়ে এক তাণ্ডবময় অস্থিরতা জাগায়, যা আমি চাইলেও থামাতে পারি না বার্ড ফ্লাওয়ার। ইরফান মায়রাদের বাসা চিনত না। সে পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে একটা উঠানে চৌকি দেখে সেখানে শুয়ে পড়ত। মাঝে মাঝে এখানে এসে শুয়ে পড়ত। তার ক্যারেক্টারের সাথে এটা একদমই মানানসই নয়। যেখানে সে রাস্তার পাশে বসতেই 10 বার ভাবে, সেখানে কার না কার চৌকি পাতা, সেখানে এসে শুয়ে পড়ত, শীষ বাজাত। মাঝে মাঝে নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত জায়গা প্রস্থান করত। এক রাতে ইরফান আবারও পুকুর পাড়ে এসে শীষ বাজায়। সেদিন সে আবারও শুনতে পায় মায়রার ডাক। ইরফান ঢোক গেলে মায়রা দৌড়িয়ে আসছে। ইরফান অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। মায়রা হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়। ডেকে ওঠে, শিশওয়ালা। ইরফান এগিয়ে যেতে গিয়েও যায়নি। তার মায়রাকে দেখলে রাগ হয়। মেয়েটা তার হাতের শক্ত মার খাবে। মেয়েটা তার হাতের শক্ত মার খাবে। এই মেয়েটা চঞ্চল না হলে নিশ্চয়ই সুন্দরভাবে আসতো। এমন দৌড়ে আসতো না, আর এভাবে পড়েও যেত না। ইরফানের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ইচ্ছে করলো আগে একে উঠিয়ে 4টে থাপ্পড় দিতে। এগুলো না। মারার সামনে একটি কুকুরকে দেখে ইরফানের রাগ তরতর করে বেড়ে যায়। কুকুরটি মারার দিকে এগোলে ইরফান চোখ বড় বড় করে তাকায়। সে বার্ড ফ্লাওয়ারকে আঘাত করবে বলে বিয়েটাই করছে না, আর এই কুকুর তার বার্ড ফ্লাওয়ারের দিকে পা বাড়াচ্ছে। কত বড় সাহস! দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে, ডিসগাস্টিং। কুকুরটি ইরফানের কথা শুনেছে কিনা মারার পাশ দিয়েই দৌড় দেয়। ইরফান সময় নষ্ট করল না। বড় বড় পা ফেলে তার বাইকে উঠে পড়ে, মারার থেকে অনেকটা দূরত্বে। এরপর হাওয়ার বেগে জায়গাটা প্রস্থান করে। ইরফান মূলত কুকুরের পিছু নিয়েছে। কিছু দূর যেতেই দেখল কুকুরটি একটি গাছের নিচে বসে হাঁপাচ্ছে। তার পাশে দুটো কুকুরছানা, যেন তারা তার মায়ের সেবা করছে। ইরফান যে রাগ নিয়ে এসেছিল তাতে কিভাবে যেন পানি পড়ল। সে আর এগোলো না কুকুরটির দিকে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শুধু তাকেই রইল কুকুরছানা সহ বড় কুকুরটির দিকে। তার চোখে মুখে অসহায়ত্ব। সে তার বার্ড ফ্লাওয়ারকে এভাবে আদর করে ছুঁয়ে দিতে পারে না। ভীষণ খারাপ লাগে তার। তার বিপরীত ধর্মীর মায়রাকে দেখে তার ভীষণ রাগ হয়। ইরফান বেশ কিছুক্ষণ পর আবারও মায়রার এখানে আসে, যেখানে মায়রা পড়ে গিয়েছিল। এসেই জায়গাটা ফাঁকা দেখল। ইরফান আশেপাশে তাকিয়ে খুঁজল মায়রাকে। কোথাও দেখতে না পেয়ে একটি দীর্ঘশ্বাস ফেলায়। এগিয়ে গিয়ে তার বাইকের উপর উল্টো দিকে হয়ে দুপা দুদিকে দিয়ে বসে। পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে পুরো 5টি সিগারেট পোড়ায়। এরপর বাইকের উপর কোনো রকমে শুয়ে 2 হাত মাথার নিচে রাখে। বাম পা ভাঁজ করে রেখে ডান পা বাঁ পায়ের উপর রাখে। এরপর চোখ বুজে মলিন সুরে গেয়ে ওঠে, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য, মনটা বাধ্য হচ্ছে প্রায়শ কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ, ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে। থেমে যায় ইরফান। দৃষ্টি জোড়ায় অসহায়ত্ব। চোখের মনি দুটি অন্ধকার আকাশ পানে। বার্ড ফ্লাওয়ারকে ছোঁয়ার সাধ্য তার নেই। ছুঁতে গেলেই সে আঘাত পাবে। কি করে এগোবে ইরফান? আকাশ পানে ছেয়ে বিড়বিড় করে, সরি বার্ড ফ্লাওয়ার। তারেক নেওয়াজ ইরফানকে রাজি করাতে পারছে না মায়েরাকে বিয়ের ব্যাপারে। অনেক দিন থেকে বলেছে, কিন্তু ইরফান শোনে না। ওদিকে মায়েরার সৎ বাবা মায়েরার জন্য 2 দিন পর পর পাত্র আনে। তারেক নেওয়াজ চিন্তিত। তিনি কি করবেন এবার? মনে মনে পরিকল্পনা করলেন কিছু। তারেক নেওয়াজ রুমা নেওয়াজ ইরফানকে নিয়ে ত্রিনা বেগমের বাড়ি যায়। তারেক নেওয়াজ এবার আটকাট বেঁধে এসেছে। সে এবার মায়েরার সাথে ইরফানের বিয়ে দিয়েই ছাড়বে।
ভাবনা অনুযায়ী তিনি ইরফানকে বলেন বিয়ের কথা। ইরফান তো মানবে না। সে এবার রুমা নেওয়াজকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে বলে। ইরফান উপর থেকে যেমনই হোক, ভেতর থেকে নরম, বিশেষ করে কাছের মানুষদের জন্য। মা অসুস্থ হয়েছে শুনলে ইরফান অবশ্যই বিয়ে করবে। ইরফান বিয়ে করবে না বলে গ্রাম থেকে রওনা হয়েছে। তখনই তারেক নেওয়াজ জানায় তার মা মারাত্মক অসুস্থ। ইরফান গাড়ি ঘোড়ায়। শুদ্ধদের বাড়ি এসে দেখে তার মা সত্যিই অসুস্থ। মাকে অসুস্থ দেখে ইরফান আর একটা কথাও বলেনি। তার মায়ের কথা বারবার মনে পড়ছে। মাথা নিচু করে চুপচাপ বসে রইল জড়বস্তুর মতো। এ পর্যন্ত মায়ের জন্য আসা প্রতিটি পাত্রর অবস্থা খুব ভালো রাখেন ইরফান। কেউ মায়েরাদের বাড়িতে পায়ে রাখতে পারেনি মায়েরাকে দেখার জন্য। যারা বেশি ঘাটতারামি করতো, ওদের অবস্থা ইরফান সারা জীবন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। তারেক নেওয়াজ ইরফানের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, বিয়ে করলে তোমার জীবন সুন্দর হবে। ইরফান তার মাথা থেকে বাবার হাত ঝাড়া মেরে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট টাচ মি। তারেক নেওয়াজ কিছু বললেন না। ছেলে বিয়েতে রাজি হয়েছে এই অনেক। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে তার বাবার দিকে চেয়ে বলে, বিয়ে করলে লাইফ সুন্দর হয়? তারেক নেওয়াজ বোঝানোর স্বরে বলে, হ্যাঁ অবশ্যই। ইরফান ভ্রু কুঁচকে বলে, তুমি চাও তোমার লাইফ সুন্দর হোক? তারেক নেওয়াজ না বুঝেই বলে, হ্যাঁ অবশ্যই চাই। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলে ইরফান তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আর একটা মেয়ে দেখো আম্মু, বাবা বিয়ে করতে চাইছে। ইরফানের কথা শুনে রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ হতভম্ব হয়ে যান। রুমা নেওয়াজ দ্রুত শোয়া থেকে উঠে বসেন। ইরফান তীক্ষ্ণ চোখে এতক্ষণ অসুস্থ আর ভান করা সুস্থ মাকে দেখল। অতঃপর হঠাৎই চিৎকার করে বলে, এসব ফালতু কাজ করে আমাকে বিয়ে দিতে চাইছো? ফান করছো আমার সাথে? ইরফানের এভাবে কথা বলায় রুমা নেওয়াজের এবার সত্যিই প্রেশার হাই হয়ে যায়। অবস্থা ভালোই খারাপ হয়। ইরফানও বুঝে যে তার মায়ের অবস্থা খারাপ হয়েছে। তার মা অসুস্থ শরীরে ইরফানের কাছে আবদার করে সে যেন বিয়েতে রাজি হয়। ইরফান অসহ্য করা এক অনুভূতি নিয়ে বিয়েতে রাজি হতে বাধ্য হয়। ইরফান শক্ত হয়ে সোফায় বসে আছে। রাগে মাথাসহ পুরো বডিতে যেন আগুন জ্বলছে। তার সামনে সোফা টেবিলের উপর তার বাবা মায়ের ফোন একসাথে রাখা। ইরফান রাগে ফোন দুটো সর্বশক্তি দিয়ে আঁচড়ে ফেলল। ফোন দুটো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারেক নেওয়া ছেলের রাগ দেখে অবাক হয় না। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে, একটু আদ্রু রাখবে। দুটো ফোনের বিনিময়ে বিয়েতে রাজি হলেও কোনো প্রবলেম নেই। ইরফানকে কিছু বলতে গিয়েও তারেক নেওয়া জিভ গুটিয়ে নেয়। একটু আগের বলা ছেলের উদ্ভট কথা শুনে আর কাছে গেলেন না। কি সাংঘাতিক ছেলে তার, নিজের বাবাকে বিয়ে দিতে চায়। ইরফান বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করে। এরপর শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর পেটে শুয়ে পড়ে। শুদ্ধ তার বেডের একপাশে শুয়ে ফোন স্ক্রল করছিল। ইরফানের কথা শুনে ঘাড় পেরিয়ে তাকায় ইরফানের দিকে। মেয়েটি কি বিয়েতে রাজি? ইরফানের কথা শুদ্ধ মৃদু স্বরে বলে, শুনেছি মেয়েটি বিয়েতে রাজি নয়, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তোকে দেখেও নি। ইরফান বিড়বিড় করে, গুড। শুদ্ধ মৃদুস্বরে বলে, ওদের অবস্থা খুব বেশি ভালো না, মানে টাকা পয়সা নেই তেমন, তাই তুই উল্টাপাল্টা কিছু ভাবিস না। ইরফান কিছু বলল না। চুপচাপ বেড থেকে নেমে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তার মাথায় কিছু খেলছে। মেয়েটি বিয়েতে রাজি নয়, এর মানে মেয়েটিও তাকে ডিভোর্স দিয়ে দেবে সে অফার করলে। ফার্স্ট অপশানে রাখলেও মেয়েটিকে ডিভোর্স দিয়ে তার যাবতীয় খরচের একটা অ্যামাউন্ট সে মেয়েটাকে দিয়ে দেবে, যেন ডিভোর্স দিলেও কোনো প্রবলেম না হয়। আর সেকেন্ড অপশান, মেয়েটি স্বামী চাইলে সে তার এক ফ্রেন্ডের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে দেবে। যে ফ্রেন্ডের কথা ভাবলো সে গুড লুকিং, সব দিক থেকেই ভালো। মেয়েটির অবশ্যই কোনো প্রবলেম হবে না। মেয়েটি যেহেতু তাকে দেখেনি, তাকে নিয়ে ভাবেইনি, সো এটা একটা গুড পয়েন্ট। আর মেয়েটির বাড়িতে তেমন কেউ ছিল না, বাবা মা ছাড়া, তাই জামাই বদল হলেও প্রবলেম নেই। সবচেয়ে বড় কথা, জামাই বদল হলে তার ফ্যামিলির আর মেয়েটির ফ্যামিলির দুজনেরই শিক্ষা হবে। এর এত চিপ মেন্টালিটির কেন ইরফান বুঝে পায় না? বিয়ের মতো একটা ব্যাপার এভাবে জোর করে দিচ্ছে, স্ট্রেঞ্জ। ইরফান বাইরে গিয়ে সে এক উকিলের সাথে যোগাযোগ করে। সে আজকে বিয়ে করছে। যত দ্রুত সম্ভব যেন ডিভোর্সের ব্যবস্থা করা হয়। কথাবার্তা ঠিক করে। এরপর তার সেই পরিচিত ফ্রেন্ডের সাথেও এই ব্যাপারে আলাপ করলে সে সম্মতি দেয়। সে এমনিতেও মেয়ে খুঁজছে। ইরফানের উপর তার পুরো ভরসা আছে, তাই দ্বিমত করার প্রশ্ন নেই। বন্ধুর জন্য এটুকু করাই যায়। তার ফ্যামিলির প্রবলেম নেই তেমন, এ কারণে সে যেভাবে বিয়ে করুক না কেন কোনো প্রবলেম নেই। ইরফান তার মায়ের জন্য আপাতত বিয়েটা করে নেয়। সে রাগের মাথায় ধূপধাপ মেরে দিতে পারে ভেবে শুদ্ধকে বলেছিল যেন মেয়েটার সাথে তার ভাবনা অনুযায়ী আলোচনা করে, কিন্তু শুদ্ধ বাঁদরামি করে বলেনি। ইরফানও দুদিন টুকটাক অফিসের কাজে ব্যস্ত ছিল। এরপর মনে মনে ভেবেছিল শুদ্ধকে দিয়ে এসব হবে না, এই বাঁদর কাজ আরও ঘেঁটে দেবে। সে যে নিজেই মেয়েটাকে বলবে সেই উপায়ও নেই। উপায় আছে, তবে সে কাউকে বুঝিয়ে বলবে এই ধৈর্য তার নেই। দেখা যাবে সেই মেয়ে বোঝার আগে তার হাতে থাপ্পড়ি খেয়েছে বেশি। না দেখার আগ পর্যন্ত যতবার বুঝেছে ওই অপরিচিত মেয়ে তার বউ, ইরফান নেওয়াজের বউ অন্য একটা মেয়ে, ইরফানের ভীষণ রাগ উঠে যেত। সেখানে সে কী করে মেয়েটাকে বোঝাবে? এসব অশান্তির মাঝেই হঠাৎ সেই রেস্টুরেন্টে মায়েরাকে দেখে ইরফান অবাক হয়। এই মেয়ে গ্রাম ছেড়ে তাদের শহরে কেন বোঝেনি? তারপর রেস্টুরেন্টে থেকে বাড়ি এসে যখন দেখল
তার বউ অন্য কেউ নয় বরং মায়রা, ইরফান স্তম্ভিত হয়। মায়রার চঞ্চলতা দেখে ইরফান ধরেই নিয়েছিল এই মেয়েকে সে এই জীবনে মানাতে পারবে না। রাগে সব জ্ঞান হারিয়ে মায়রাকে ধূপধাপ মেরেও দিত। ইরফানের মাথায় কিছু খেলে। মায়রা তো তাকে চেনে না, তাহলে তাকে অন্য কেউ ভেবে বিয়ে করে নিল কেন? হ্যাঁ, এই জন্যই বাচ্চাদের মন দিতে নেই। তার শীষ শুনে ভালো লেগেছিল, আবেগে ছুটে আসতো। সময় মতো তাকেই আরেকজন ভেবে বিয়ে করে নিয়েছে। রাগে মাথা আগুন জ্বলে ওঠে। সব ভাবনা রেখে ইরফান সোজা হয়ে গ্রামে যায় সেই ছেলের কাছে, যাকে মায়রার বিয়ের খবর দিতে বলেছিল। তার মাথায় বারবার এটাই খেলে, আজ তার জায়গায় অন্য কেউ হলে তার বার্ড ফ্লাওয়ারকে অন্য কেউ ছুঁয়ে দিত। মাথার মগজ বেদয় ভেতরে ফুটছে রাগের চোটে। মায়েরাকে তো সে পরে দেখে নেবে, আগে এই বাস্টার্ডকে গ্রামে পুঁতে রেখে আসবে। মায়েরার খোঁজ রাখা সেই ছেলেটি গ্রামের এক ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। ইরফান ছেলেটিকে দেখে গাড়ি সাইড করে রেখে গটগট পায়ে এসে ছেলেটির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, কুত্তার বাচ্চা, আমারে খবর দিতে বলি নাই তোরে? ওর বিয়ে আর তুই আমারে খবর না দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস? মরার পাখনা গজিয়েছে, এজন্য আমারে খবর দিস নাই? ইরফানের এমন আক্রমণে ছেলেটি হতভম্ব হয়ে যায়। ইরফানের কথার ধরনেও একটু অবাক হয়, সাথে ভয়ও পায়। সেদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মায়ের ব্যাপারে খোঁজ রাখেনি। ইরফান হঠাৎই ছেলেটিকে গাছের সাথে ধাক্কা দিয়ে ডান হাতে শক্ত করে গলা চেপে ধরে। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়, নিঃশ্বাস নিতে পারছে না। দুহাতে ইরফানের হাত ধরে সরানোর চেষ্টা করে। ইরফান এক চুল ছাড়ল না, চিবিয়ে চিবিয়ে বলে, আমার বার্ড ফ্লাওয়ারকে অন্যকে ছোঁয়ার জন্য অ্যারেঞ্জ করেছিলে, এরপর আবার বাঁচার স্বপ্ন নিয়ে হেঁটে বেড়াচ্ছিস। এত মিথ্যা স্বপ্ন দেখে বাঁচিস কিভাবে? তোকে তো টুকরো টুকরো করে কুত্তাকে দিয়ে খাওয়ালেও আমার জ্বালা মিটবে না। ছেলেটি বহু কষ্টে মিথ্যে বলে, ভাই ভাই, আমারে মাফ করে দেন, আমি আপনাকে ফোনে পাইনি। ইরফান চিৎকার করে বলে, ফোনে পাসনি? আমার সামনে গিয়ে খবর দিবি, দিলি না কেন? এই বল। ছেলেটি ভীত স্বরে বলে, ভাই আপনার টাকা আপনার ফেরত দিয়া দিমু, আমারে ছাড়ে দেন। ইরফান ছেলেটির গলা আরও শক্ত করে চেপে ধরে। ভস্য করে দেওয়া চোখে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, ওই টাকার সাথে তোরে বিষ মিশিয়ে খাবো বাস্টার্ড। কত বড় সাহস তোর, আমার কথা অমান্য করে বুক ফুলিয়ে চলিস? গ্রামের কয়েকজন ছেলে এসে ইরফানকে এই অবস্থায় দেখে দৌড়ে আসে। ইরফানকে টেনে ছেলেটির থেকে সরিয়ে আনে। ইরফান জ্বলন্ত চোখে তাকায়, চিৎকার করে বলে, তোরাও আমার বার্ড ফ্লাওয়ারকে বিয়ে দিচ্ছিলি? তোদের সবগুলোকে শুলে চড়াবো আমি, ওয়েট। সবগুলো ছেলেই ইরফানের বয়সী, কেউ ইরফানের থেকে ছোটই হবে। ইরফানকে দেখে সবাই ভয়ই পেল। অপর পাশে ছেলেটি দুর্বল শরীর নিয়ে গাছের সাথেই হেলান দিয়ে বসে পড়ল। এদিকে একজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বলে, কে রে তুই? কোন বালের বার্ড ফ্লাওয়ার? আর শেষ করতে পারে না। ইরফান তেড়ে গিয়ে চিৎপটাং করে ফেলে দিয়ে দুহাতের সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে। সবাই হতভম্ব হয়ে যায়। এবার ইরফানকে দেখে ভালোই ভয় পায় সকলেই। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই আমার বার্ড ফ্লাওয়ারের নাম মুখে নিচ্ছিলি? আমার বার্ড ফ্লাওয়ারের নাম? এত সাহস! কথাটা বলে তৎক্ষণাৎ ডান হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটির নাক মুখ বরাবর 3টে ঘুষি মারে। মন মতো হলো না বোধহয়। রেগে বলে, তোর মুখ আগে ভাঙবো, ওয়েট। এরপর আশেপাশে কিছু খুঁজে একটা ইট পায়, বা হাতে ইট উঁচু করে ছেলেটির মুখে মারবে বলে। ওদিকে শুদ্ধ এক কাজে গ্রামে এসেছিল 1 ঘন্টার জন্য, আবার শহরে ফিরবে। রাস্তায় একজন তাকে বলে তার মামাতো ভাই নাকি কাকে মারছে। খুঁজতে খুঁজতে এসে দেখে ইরফানের সত্যি সত্যি একটি ছেলেকে মারার জন্য সব প্রিপারেশন নেওয়া শেষ। শুদ্ধ দৌড়ে এসে ইরফানের হাত থেকে বড় ইটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান রেগে থাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ টেনে তুলল ইরফানকে। মাটিতে শুয়ে থাকা ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, একে নিয়ে যাও। ইরফান কথাটা শুনে শুদ্ধর দিকে তাকিয়ে চিপিয়ে চিপিয়ে বলে, তুই ওকে বাঁচিয়ে দিচ্ছিস কেন? ও বাজে কথা বলেছিল আমার। ইরফান থেমে যায়। শুদ্ধকে ধাক্কা মেরে নিচের থেকে সরিয়ে দেয়। ছেলেগুলো এখান থেকে ততক্ষণই চলে গিয়েছে। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে ইটের বড় টুকরোয় ফুটবলের মতো শট দেয়। ইটটি শুদ্ধর পায়ের কাছে আসলে শুধু লাফ দিয়ে দুহাত সরে দাঁড়ায়। ইরফান শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওয়ান ডে তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দিব আমি, জাস্ট ওয়েট। ইরফান কথাটাই বলে জায়গাটি প্রস্থান করে। শুদ্ধ তবদা খেয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। এখানে তার বউ কোথা থেকে আসলো? লে হালুয়া। একে তো মায়েরা বাচ্চা, তার উপর মায়েরার চাঞ্চল্যের কারণে ইরফান সত্যিই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এর সাথে আরেকটা রাগ অ্যাড হয়েছে। সে একদিন খোঁজ নেয়নি, আর এই মেয়ে বিয়ের পিড়িতে বসে গেছে। এটা যেন তার মগজে আগুন ধরিয়ে দেয়। সে তো বিয়ে করে ঠিকই ডিভোর্স দিত অন্য কেউ হলে, কিন্তু এই স্টুপিডকে অন্য কেউ বিয়ে করলে তার বার্ড ফ্লাওয়ারকে অন্য কেউ ছুঁয়ে দিত। ভাবতেই মাথায় রক্ত উঠে যায়। সব মিলিয়ে ধূপধাপ মায়েরাকে মেরে দেয়। এরপর রাগটা একটু কমলে যেই ভাবে আর মারবে না, অমনি মায়েরা এসে তার মাথা আবারও বিগড়ে দেয়।
এত এত মেরে নিজেকে ভীষণ অসহায় এক প্রাণী মনে হয় ইরফানের। পূর্বের কিছু স্মৃতি নাড়াচাড়া করেই দীর্ঘশ্বাস ফেলে ইরফান। দিনের আলো নিভে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরফান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া শূন্যে ওড়ায়, দৃষ্টি রাতের কালো আঁধারে। হঠাৎই ঘরের ভেতর থেকে মায়রার কাশির শব্দ পেয়ে দ্রুত সিগারেট ঠোঁটের ফাঁক থেকে সরিয়ে ডান হাতের মুঠোয় নিয়ে চেপে ধরে। ব্যালকনির কোনায় ছোট টেবিলের ড্রয়ার থেকে চুইং গাম নিয়ে মুখে দেয়। আরেকটি ড্রয়ার থেকে রুম স্প্রে বের করে চারপাশে স্প্রে করে দেয়। তখনই মায়রা ব্যালকনিতে এসে দাঁড়ায়। সে বুঝেছে ইরফান সিগারেট খাচ্ছিল, কিন্তু হঠাৎই স্ট্রবেরি ফ্লেভার পেয়ে ব্যালকনিতে আসে। বাইরের লাইটের আলো একটু একটু ব্যালকনিতে এসে পড়ায় মায়রা ইরফানকে কিছুটা অস্পষ্ট দেখতে পায়। এগিয়ে এসে কোমরে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আপনার সিগারেট এমন স্ট্রবেরি হয়ে গেল কিভাবে? মায়ের কথা শুনে ইরফান ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়। হাতের রুম স্প্রেটি টেবিলের উপর রেখে মায়েরকে টেনে ব্যালকনির রেলিংয়ের সাথে ঠেকিয়ে ইরফান মায়েরাকে ঘেসে দাঁড়ায়। মায়েরা মাথা উঁচু করে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অন্ধকারে খুবই ঝাপসা লাগলো ইরফানকে। ইরফান দুহাত তুলে মায়ের দুগালে হাত রাখে। একদম প্রথম দিকে কত থাপ্পড় মারত তার পার্ট ফ্লাওয়ারকে, কথাটা ভেবেই চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মনে প্রশ্ন জাগে, সেই দাগগুলোকে এখনও আছে? অন্ধকারে এই মায়ের গালে চোখ বুলায় ইরফান। উত্তর আসে, না, নেই। ইরফান মায়ের দিকে চেয়ে আবেগী স্বরে বলে, তীব্র আঘাতে সৃষ্ট দৃশ্যমান ক্ষত সময়ের প্রবাহে একদিন মিলিয়ে যায়, কিন্তু অবয়বহীন ভালোবাসা অদৃশ্য হয়েও চিরকাল অম্লান থেকে যায়। মায়ের চোখে মুখে বিস্ময়, একটু নয়, কল্পনার চেয়েও বেশি। ইরফানের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনে মেয়েটা বড়সড় ঝটকা খায়। ইরফান আবারও ছোট করে বলে, সরি। মায়েরা খানিকটা অবাক হয়ে তাকায়, বিস্ময় কণ্ঠে বলে, সরি বলছেন কেন? ইরফান ঝাপসা কৌতূহলী মায়েরাকে তীক্ষ্ণ চোখে পরখ করে। প্রথমে মেয়েটাকে সে টলারেট করতে পারত না, দেখলেই রাগ হতো। তবে ধীরে ধীরে তার সবচেয়ে অপছন্দের এক বাচাল আর চঞ্চল মেয়েকে সে কিভাবে যেন টলারেট করতে শিখে গিয়েছে। কিভাবে ইরফান জানে না, শুধু জানে এই মেয়েটা তার ভীষণ অপছন্দের, যার প্রতিটি কাজে সে চরম বিরক্ত হয়, রাগ হয়। আর তারপর কিছু ভেবে সূক্ষ্ম হাসে ইরফান, মৃদু স্বরে বলে, ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল। তুমি একজন জাদুকরী মেয়ে। কথাটা বলে দুহাতে মায়েরাকে ব্যালকনির রেলিংয়ের উপর বসিয়ে দেয়। মায়েরা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে, আল্লাহ, পড়ে যাবো আমি, নামা নামায়। বলতে বলতে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান তার বাহাতে মায়েরার কোমর শক্ত করে জড়িয়ে ঠোঁট পাকিয়ে বলে, পড়ে যাও, তোমাকে ফেলতে এখানে তুলেছি। মায়েরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ খিঁচে রাখে, আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরে। থেমে থেমে ভীত কণ্ঠে বলে, এখান থেকে আমি পড়ে গেলে মরে যাব, প্লিজ নামা নামায়। ইরফান মায়েরার চুলের ভাঁজে মুখ রেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, নিজের হার্টকে কেউ মেরে ফেলতে চায়? মায়েরা ভয় পায়, ইরফানের উপর রাগ হয়। রেগে মেগে ইরফানের গলায় কামড় দেয় একটা। ইরফানের চোখে মুখে কিছুটা বিস্ময়, তবে মায়েরাকে কিছু বলল না। মায়েরাকে ছাড়লও না, আর একটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তার বার্ড ফ্লাওয়ারকে। একটু নিচু হয়ে মায়েরার গলায় মুখ গুঁজে নাক ঘষে, এরপর ছোট করে একটা চুমু আঁকে। মায়েরা ইরফানকে একটা কামড় দিয়ে আরও ভয় আছে, তাকে এই লোক এখন কি করবে। ইরফান হঠাৎই তার ডান হাতে মায়েরার কাঁধ বরাবর মোটামুটি জোরে এক ধাক্কা দেয়। মায়েরা ছিটকে পিছন থেকে হেলে পড়ে। মায়েরা ভয়ে চিৎকার করে ডেকে ওঠে, শিশওয়ালা বলে মায়েরা প্রায় কেঁদে দেয়। ইরফান দুহাতে শক্ত করে মায়েরার কোমর চেপে ধরে আছে। মায়েরার মাথা থেকে কোমর পর্যন্ত রিলিংয়ের বাইরে হেলে আছে। মায়েরা ভয় পেলেও একটু পরেই কান্না থামায়। খেয়াল করে সে পড়ে যায়নি। ইরফান তাকে ধরে রেখেছে। নিজে নিজে শক্তি খাঁটি করতে চাইলেও পারল না। মায়েরার মনে হলো সে হাওয়ায় ভাসছে, তবে ধীরে ধীরে তার ভয় কমল। ভেজা চোখে ইরফানের দিকে তাকালো, অস্পষ্ট দেখল ইরফানকে। ইরফান মায়ের দিকে চেয়ে ঠোঁট পাকিয়ে হাসছে। মায়েরা ইরফানকে সম্পূর্ণ দেখতে না পেলেও আঁচ করতে পারল, তার শীষওয়ালা হাসছে। ভেজা চোখে চেয়ে অভিমানী কণ্ঠে বিড়বিড় করে, নিষ্ঠুর শীষওয়ালা। ইরফান মায়ের কথাটা বোধহয় শুনল, তবে ঠোঁটের কোণ থেকে হাসি মুছে গেল না, বরং দীর্ঘ হলো খানিক। মায়েরার চোখে চোখ রেখে হঠাৎই সুরেলা কণ্ঠে গিয়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই, হবে শহর আমাদের, তুই হবি ঢেউ আর আমি হব জল, বানাবো শহর আমাদের, আমি হব দোলার পূর্ণিমা তুই, রাঙাবো শহর
আমাদের। এতক্ষণ শুনলে প্রণয়ের অমল কাব্য উপন্যাসের 59 থেকে 60তম পর্ব, লেখায় DRM সোহাগ, আর আমি ছিলাম প্রীতম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আশা করি তোমরা অনেক ভালো আছো। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে। ততক্ষণ স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ।